পুজোর দিনে ছেলের অপবিত্র প্রেমের প্রকাশ। আমি হতবাক হয়ে গেলাম যখন ছেলে বলল, মা, পুজোর এই শুভ দিনে আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, আমার জীবনসঙ্গিনী হিসেবে। বিয়ে করো আমাকে গি। পুজোর সময় নতুন শাড়ি কিনেছিলাম। লাল পাড়ের সাদা শাড়ি, খুব পছন্দ আমার। ছেলে পুজো মণ্ডপে যাওয়ার আগে আমাকে দেখে বলল, মা, তুমি খুব সুন্দর লাগছে গু। আমি হাসলাম, ধন্যবাদ গু। আমি ঘোমটা দিতে গেলে সে আটকে দিয়ে বলল, না মা, তোমার মুখ থেকো না। আমি তো আর ছোট নেই গু। আমি হাসলাম, ঠিক আছে। তবে বাইরে যাব, তাই দিচ্ছিলাম গু। তুমি যেভাবে খুশি, সে বলল। আমরা বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছিলাম। হঠাৎ আমার হাত ধরে টেনে বারান্দায় নিয়ে গিয়ে বলল, মা, তোমাকে কিছু বলার আছে গি। এখন? আমরা তো বেরোচ্ছি। আমি অবাক হয়ে বললাম। সে আমার হাত ধরে রাখল। মা, পুজোর এই শুভ দিনে আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, আমার জীবনসঙ্গিনী হিসেবে। বিয়ে করো আমাকে গি। পুজোর ঘণ্টা বাজার শব্দে আমি চমকে উঠলাম। কি বলছে আমার ছেলে? দেবীর চোখের সামনে এই অপবিত্র প্রেম? ছি ছি, লজ্জা করে না তোর? আমি রেগে গেলাম। দেবীর সামনে এসব কথা বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে। মা, আমি সত্যি বলছি। সে আমার হাত ছাড়ল না। ছাড় আমার হাত। আমি তোর মা। আমি চিৎকার করে উঠলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালতী সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর সুপ্রিয়া। অভিজিৎ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। সুপ্রিয়া ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার এই গল্পটা শুরু করব একটি ঘটনা দিয়ে, যেটা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। আমাদের পরিবারের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছিল যা আমাদের সবাইকে স্তম্ভিত করে দিয়েছিল। এটা হয়েছিল গত বছর পুজোর সময়। আমি আর আমার পরিবারের সবাই সারা বছর ধরে অপেক্ষা করি এই সময়টার জন্য। সেদিন আমি নতুন শাড়ি পরে তৈরি হচ্ছিলাম। আমার ছেলে অভিজিৎ আমাকে দেখে মুগ্ধ হয়ে গেল। মা, তুমি কি সুন্দর লাগছে, সে বলল। আমি হাসলাম। এটা কোনো অস্বাভাবিক কথা ছিল না। ছেলে প্রায়ই আমার সাজগোজ নিয়ে মন্তব্য করে। কিন্তু সেদিন কিছু একটা অন্যরকম ছিল তার চোখে। আমরা যখন বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছিলাম, তখন অভিজিৎ আমাকে বারান্দায় ডেকে নিয়ে গেল। আমি অবাক হলাম। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। আমরা তো বেরোচ্ছি গি। সে আমার হাত ধরে বলল, মা, পুজোর এই শুভ দিনে আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, আমার জীবনসঙ্গিনী হিসেবে। বিয়ে করো আমাকে গি। আমি হতবাক হয়ে গেলাম। কি বলছে আমার ছেলে? এটা কি কোনো রসিকতা? নাকি সে সত্যিই পাগল হয়ে গেছে? ছি ছি, লজ্জা করে না তোর? আমি রেগে গেলাম। দেবীর সামনে এসব কথা বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে। মা, আমি সত্যি বলছি। সে আমার হাত ছাড়ল না। ছাড় আমার হাত। আমি তোর মা। আমি চিৎকার করে উঠলাম। এই সময় আমার স্বামী দেবাশিস ঘর থেকে বেরিয়ে এলো। কি হয়েছে? চিৎকার করছো কেন? সে জিজ্ঞেস করল। আমি ধীরে ধীরে অভিজিতের কথাগুলো বললাম। দেবাশিস স্তব্ধ হয়ে গেল। আমরা দুজনেই কিছুক্ষণ অভিজিতের দিকে তাকিয়ে রইলাম। আমাদের ছেলের চোখে কি সে দৃষ্টি! হঠাৎ অভিজিৎ হাসতে শুরু করল। হাসি থামতে চাইছে না। আমরা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। মা, বাবা, তোমরা দেখেছ তোমাদের মুখ? অমন হয়ে গেছে যেন ভূত দেখেছ, সে হাসতে হাসতে বলল। এটা কি কোনো মজার ব্যাপার? আমি জিজ্ঞেস করলাম, এখনও রাগ কমেনি। হ্যাঁ মা, আসলে এটা একটা প্র্যাঙ্ক ছিল, অভিজিৎ হাসতে হাসতে বলল। আমি কলেজে নাটকের ক্লাসে একটা ভূমিকার অডিশন দিচ্ছি। আমার চরিত্রটা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, যে তার মাকে প্রেম নিবেদন করে। আমি ভাবলাম, বাড়িতে প্র্যাকটিস করি। তোমাদের প্রতিক্রিয়া দেখতে চেয়েছিলাম। আমি এবং দেবাশিস একে অপরের দিকে তাকালাম। কি বলবো বুঝতে পারছিলাম না। রাগ করব নাকি হাসব? তুমি ঠিক করেছ, আমরা এখন পুজো দেখতে যাচ্ছি, দেবাশিস প্রশ্ন করল, যেন কিছুই হয়নি। আসলে অভিজিৎ বলল, আমি আরেকটু সময় চাই।
আমাকে একটা ফোন আসার কথা আছে। খুব জরুরি। আমরা তখন সবাই প্রস্তুত হয়ে বসে আছি। আমার সাজগোজ শেষ, দেবাশিস তৈরি, সুপ্রিয়া তৈরি। শুধু অভিজিতের জন্য অপেক্ষা। কিসের ফোন? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। মা, তোমাকে বলতে চাইছিলাম। আমি একটা প্রতিযোগিতায় অংশ নিয়েছি। দি মিডনাইট মিস্ট্রি চেস গেম। এটা একটা অনলাইন প্রতিযোগিতা। প্রাইজ মানি 2 লাখ টাকা। আমি অবিশ্বাস্য দৃষ্টিতে তার দিকে তাকালাম। তুমি কি পাগল হয়ে গেছ? পুজোর এমন দিনে আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করব, যাতে তুমি কম্পিউটার গেম খেলতে পারো। মা, এটা শুধু একটা সাধারণ গেম নয়, অভিজিত বলল। এটা দাবা খেলার একটা বিশেষ প্রতিযোগিতা, কিন্তু এর সঙ্গে কিছু রহস্যময় ধাঁধা জড়িত। আজ রাত ঠিক 12টায় ক্লাইম্যাক্স। আমি যদি সেই অংশে না থাকি, তাহলে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাব। আমি 6 মাস ধরে এটা খেলে আসছি। 6 মাস ধরে খেলছ? আর আমাদের কিছুই বলনি? দেবাশিস জিজ্ঞেস করল। আমি চাইনি কেউ বিরক্ত হোক, অভিজিত বলল। এটা খুব কঠিন ধাঁধা ছিল। কেউ কেউ ভাবে এটা কোনো গুপ্ত সংগঠন দ্বারা পরিচালিত। কিন্তু আমি শুধু খেলার জন্য খেলছি। ওরা বলেছে আজ রাত 12টায় আমাকে আমার মোবাইলে একটা ফোন করবে। আমাকে সেটি ধরতে হবে, নইলে আমি হেরে যাব। আমার মনে হয় না আমরা তোমাকে এটা করতে দেব, আমি বললাম। তোমার বয়স কত? 19। একজন 19 বছর বয়সী ছেলে ইন্টারনেটে কোনো অজানা ব্যক্তির সাথে যোগাযোগ করছে গিয়ে। মা, এটা এমন কিছু নয়, অভিজিত বিরক্ত হয়ে বলল। এটা একটা প্রতিযোগিতা। হাজারো লোক এতে অংশগ্রহণ করেছে। এবং আমি ফাইনালে পৌঁছে গেছি। আমি আর দেবাশিস দুজনেই মুখ খারাপ করে বসে রইলাম। সুপ্রিয়া তার ভাইয়ের কথা শুনে অবাক হয়ে গেছে। দাদা, তুমি 2 লাখ টাকা জিততে পারো? সত্যি? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, অভিজিত উৎসাহিত হয়ে বলল। এবং তোমার জন্য সেরা গেমিং ল্যাপটপ কিনব, আর ফোন গো। সুপ্রিয়া খুশি হয়ে লাফিয়ে উঠল। বাবা, মা, প্লিজ। দাদাকে খেলতে দাও। আমি আর দেবাশিস একে অপরের দিকে তাকালাম। কি করব বুঝতে পারছিলাম না। এদিকে আমাদের পুজো দেখতে যাওয়া বাকি, ওদিকে ছেলে 2 লাখ টাকা হারাতে বসেছে। আচ্ছা, দেবাশিস শেষ পর্যন্ত বলল। তুমি বাড়িতে থাকো। আমরা পুজো দেখে আসি। কিন্তু তোমার সব কিছু আমাদের জানাতে হবে। অভিজিত চোখ বড় করে বলল, সত্যি? আমি থাকতে পারব? হ্যাঁ, আমি একটু অসন্তুষ্ট গলায় বললাম। কিন্তু দরজা বন্ধ করে রাখবে। কাউকে খুলবে না। এবং হ্যাঁ, আমাদের ফেরার আগে খেলা শেষ করে দিও। আমরা আসার পরও তোমাকে যদি ওই কম্পিউটারের সামনে বসে থাকতে দেখি, তাহলে ধন্যবাদ, মা, অভিজিত খুশি হয়ে বলল। তোমরা নিশ্চিন্ত থাকো। আমি সব ঠিকঠাক করে রাখব। আমরা 3 জন পুজো দেখতে বেরিয়ে গেলাম। পুজো মণ্ডপে খুব ভিড় ছিল। সুপ্রিয়া দেবীর মূর্তি দেখে খুব আনন্দিত হল, কিন্তু আমার মন পুরোপুরি ছিল না। আমি সব সময় ভাবছিলাম অভিজিতের কথা। এটা কি সত্যিই একটা খেলা, নাকি কোনো ফাঁদ? আমরা প্রসাদ নিয়ে দেবীকে প্রণাম করলাম। তারপর কিছু মিষ্টি কিনে বাড়ির পথে রওনা দিলাম। দেবাশিস মাঝে মাঝে আমার হাত চেপে ধরছিল, যেন আমাকে আশ্বস্ত করার চেষ্টা করছে। চিন্তা করো না, সব ঠিক হবে, সে বলল। আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই, আমি বললাম। বাড়ি পৌঁছাতেই আমি দেখলাম অন্ধকার। পুজোর সময় সবাই ঘর আলোকিত করে রাখে। অভিজিত আলো নিভিয়ে দিয়েছে কেন? অভিজিত, আমি ডাকলাম। কোনো উত্তর নেই। অভিজিত, দেবাশিস জোরে ডাকল। আমরা দ্রুত সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলাম। অভিজিতের দরজা খুলে দেখি, ঘর খালি। কম্পিউটার চালু আছে, কিন্তু অভিজিত নেই। দেখো, দরজা খোলা আছে, সুপ্রিয়া চিৎকার করে বলল। আমরা ব্যালকনি দিকে দৌড়ালাম। সেখানে একটা চিরকুট, মা, বাবা, আমার ফোন এসেছে। আমি দি মিডনাইট মিস্ট্রি চেস গেমের ফাইনাল পর্যায়ে আছি। আমি একটু বাইরে যাচ্ছি। শীঘ্রই ফিরে আসব। চিন্তা করো না গে। আমি আর দেবাশিস হতভম্ব হয়ে গেলাম। সে কোথায় গেছে? আমরা একে অপরকে জিজ্ঞেস করলাম। আমরা পুলিশে খবর দিলাম, কিন্তু তারা বলল অভিজিত সাবালক, তার যাওয়ার অধিকার আছে। 3 জন বসে বসে তার ফোনে কল করছিলাম। সে ফোন ধরছিল না। অবশেষে মাঝরাতে তার একটা মেসেজ এলো, চিন্তা করো না। সব ঠিক আছে। আমি একটা হোটেলে আছি। কাল সকালে ফিরে আসব। সে রাতে আমরা ঘুমোইনি।
সকালবেলা ঠিক যেমন সে বলেছিল অভিজিৎ বাড়ি ফিরে এল। তার চোখে ক্লান্তি কিন্তু মুখে হাসি। তুমি কোথায় ছিলে? আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম। মা, আমি জিতে গেছি। আমি জিতে গেছি, সে উৎসাহিত হয়ে বলল। এই যে দেখো। সে তার মোবাইল দেখাল। সেখানে একটা সার্টিফিকেট ছিল। অভিজিৎ সেন, দি মিডনাইট মিস্ট্রি চেস গেমের বিজয়ী। পুরস্কার 2 লাখ টাকা গি। এটা প্রমাণ করে কিছুই না, দেবাশিস গম্ভীর গলায় বলল। তুমি আমাদের শুধু শুধু চিন্তিত করেছ। এটা অত্যন্ত দায়িত্বহীন আচরণ গুই। বাবা, আমি জানি, অভিজিৎ মাথা নিচু করে বলল। কিন্তু এটা একটা খুব বড় সুযোগ ছিল। আমি টাকাটা আমার শিক্ষার জন্য আর তোমাদের জন্য কিছু ভালো করতে চাই। আমাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে যদি তুমি নিরাপদে থাকো, আমি কাঁদতে কাঁদতে বললাম। আমি নিরাপদে ছিলাম, অভিজিৎ আমাদের আশ্বস্ত করার চেষ্টা করল। আমি একটা 5 তারা হোটেলে ছিলাম। দি মিডনাইট মিস্ট্রি গেম আমাকে সেখানে ডেকেছিল। সেখানে আমি আরও 4 জন ফাইনালিস্টের সাথে খেলেছি। এবং আমি জিতে গেছি। কিন্তু কেন তুমি আমাদের আগে বলনি? আমি জিজ্ঞেস করলাম। কারণ তোমরা হয়তো আমাকে যেতে দিতে না, সে বলল। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি সত্যিই জিততে চেয়েছিলাম। দেবাশিস একটা দীর্ঘশ্বাস ফেলল। এটা খুব বিপজ্জনক ছিল। তুমি কিছুই জানো না ওই কোম্পানি সম্পর্কে বা এই প্রতিযোগিতা সম্পর্কে। তুমি ফোন করে কাউকে ফলো করে একটা অজানা জায়গায় গেলে। কিন্তু বাবা, অভিজিৎ বুঝাতে চেষ্টা করল। এটা একটা আসল সংস্থা। তাদের ওয়েবসাইট আছে, অফিস আছে। আমি টাকাটাও পেয়েছি। আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। আমরা তার অ্যাপে দেখলাম। সত্যিই 2 লাখ টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। তবুও আমি বললাম, আমরা খুব চিন্তিত হয়েছিলাম গু। আমি জানি মা, অভিজিৎ বুঝতে পারল। আমি দুঃখিত। কিন্তু এটা আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। আমি এই টাকা দিয়ে নিজের পড়াশোনার জন্য ব্যবহার করতে চাই, আর বাবাকে সাহায্য করতে চাই যাতে তার দোকানে আধুনিক যন্ত্রপাতি কিনতে পারেন গু। দেবাশিস একটু নরম হল। তুমি এটা নিয়ে ভেবেছ? হ্যাঁ বাবা, অভিজিৎ উৎসাহিত হয়ে বলল। তোমার দোকানে নতুন ইকুইপমেন্ট লাগবে। আমি এটা নিয়ে অনেক গবেষণা করেছি। এই মেশিনটা তোমার ব্যবসা বাড়াতে সাহায্য করবে গু। দেবাশিস একটু থমকে গেল। আচ্ছা, এটা নিয়ে পরে আলোচনা করব। এখন ঘুমাও গিয়ে গি। অভিজিৎ সোফায় শুয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই গভীর ঘুমে ঢলে পড়ল। আমরা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এত বড় একটা কাজ করেছে আর আমাদের জানায়নি। কেন? পরদিন সকালে অভিজিৎ ঘুম থেকে উঠে আমাদের সাথে ব্রেকফাস্টের টেবিলে বসল। তার চোখে এখনও ক্লান্তি। দেবাশিস তার দিকে তাকাল। তুমি এখন আমাদের সব কিছু বলো। অভিজিৎ গম্ভীরভাবে মাথা নাড়ল। মা, বাবা, আমি তোমাদের সব খুলে বলবো। কিন্তু এটা একটা দীর্ঘ গল্প। আমাদের সময় আছে, দেবাশিস বলল। সুপ্রিয়া, তুমি তোমার রুমে যাও, একটু পড়াশোনা করো। সুপ্রিয়া অনিচ্ছা সত্ত্বেও উঠে গেল। অভিজিৎ গল্প শুরু করল। আমি এই গেমটা প্রথম খেলতে শুরু করি 6 মাস আগে। আমার বন্ধু সোহম আমাকে এটার কথা বলেছিল। প্রথমে আমি খুব একটা আগ্রহী ছিলাম না। কিন্তু তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ একজন অচেনা লোক আমার কাছে এসে একটা কার্ড দিল। কার্ডে লেখা ছিল দি মিডনাইট মিস্ট্রি। এর নিচে একটা ওয়েবসাইটের ঠিকানা ছিল। লোকটা শুধু বলল, তুমি মনে হয় এটা ভালোবাসবে, তারপর সে চলে গেল। আমি সেই ওয়েবসাইটে গেলাম। সেখানে একটা দাবা খেলার চ্যালেঞ্জ ছিল, কিন্তু স্বাভাবিক দাবা নয়। এটা ছিল একটা ধাঁধা। প্রতিটি চাল খেলার পর একটা ধাঁধার সমাধান করতে হতো। আমি ভাবলাম, চেষ্টা করে দেখি। এই ধাঁধাগুলো খুব কঠিন ছিল। শুধু দাবা নয়, গণিত, ইতিহাস, বিজ্ঞান, সব ধরনের প্রশ্ন ছিল। আমি কিছু কিছু উত্তর দিতে পারলাম, কিন্তু অনেকগুলোই খুব কঠিন লাগল। তবে যতগুলো উত্তর দিয়েছিলাম তার জন্য আমি 50 পয়েন্ট পেলাম। পরদিন একটা ইমেইল পেলাম। অভিনন্দন, আপনি প্রথম রাউন্ড পার করেছেন। আমি অবাক হলাম। আমি তো অনেক প্রশ্নের উত্তরই দিইনি। তবুও আমি দ্বিতীয় রাউন্ডে চলে গেছি। এরপর প্রতি সপ্তাহে একটা করে নতুন চ্যালেঞ্জ আসতে লাগল। কখনো দাবার সমস্যা, কখনো ক্রিপ্টোগ্রাফি, কখনো পাজল। আমি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। প্রতিটি রাউন্ড পাস করার পর 50 টাকা করে পাওয়া যেত। ছোট অঙ্ক, কিন্তু এটা প্রমাণ করত যে খেলাটা আসল।
3 মাস পর আমি সেমিফাইনালে পৌঁছে গেলাম। সেখানে মাত্র 20 জন প্রতিযোগী ছিলাম। এরপর ফাইনালে শুধু 5 জন। গতকাল আমার কাছে একটা ফোন এলো। অভিজিৎ সেন, আপনি কি দি মিডনাইট মিস্ট্রি চেস গেমের ফাইনালিস্ট? আমি হ্যাঁ বললাম। তারা আমাকে গ্র্যান্ড হোটেল ঈশ্বরিয়ায় আসতে বলল। আমি সেখানে গেলাম। সেখানে আরও 4 জন প্রতিযোগী ছিল, আমার মতোই সবাই। আমাদের একটা বড় ঘরে নিয়ে যাওয়া হলো। সেখানে একটা বিশাল টেবিল ছিল, 5টা কম্পিউটার সেট করা। আমাদের বলা হলো আমরা দাবা খেলব, কিন্তু এটা একটা বিশেষ ধরনের দাবা। আমাদের প্রত্যেককে একটা করে বিপক্ষ দেওয়া হলো, কিন্তু আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমরা শুধু কম্পিউটার স্ক্রিনে খেলছিলাম। খেলার মাঝে আবার ধাঁধা আসতে লাগল। আমি কিছু ভুল করলাম, কিন্তু বেশিরভাগ সময় সঠিক চাল দিয়েছিলাম। মাঝরাতে আমাদের জানানো হলো আমি জিতে গেছি। সবাই আমাকে অভিনন্দন জানাল। একজন স্যুট পরা ভদ্রলোক আমার হাতে একটা চেক তুলে দিলেন, 2 লাখ টাকা। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তারপর তিনি আমাকে একটা কার্ড দিলেন, অভিজিৎ, তুমি খুব প্রতিভাবান। আমরা তোমাকে আমাদের টিমে চাই। এই কার্ডে আমার নম্বর আছে। ভাবো এটা নিয়ে। কার্ডে তার নাম ছিল ডক অনির্বাণ সেনগুপ্ত, ছায়া রিসার্চ। আমি আর দেবাশিস একে অপরের দিকে তাকালাম। ছায়া রিসার্চ? এটা কি কোনো কোম্পানির নাম? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, অভিজিৎ বলল। ডক সেনগুপ্ত বললেন, এটা একটা প্রাইভেট রিসার্চ ফার্ম। তারা বিশেষ প্রতিভা খুঁজছেন। আমি নাকি তাদের মাপদণ্ডে খুব ভালো করেছি। কি ধরনের কাজ? দেবাশিস চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। ডেটা অ্যানালিসিস, ক্রিপ্টোগ্রাফি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের কাজ। অভিজিৎ উৎসাহিত হয়ে বলল, বাবা, এটা আমার জন্য খুব বড় সুযোগ হতে পারে। তারা আমার পড়াশোনার খরচও দেবে কি? আমি দেবাশিসের দিকে তাকালাম। দেবাশিসের চোখে মুখে চিন্তার ছাপ। আমাদের এই কোম্পানি সম্পর্কে আরও জানতে হবে, সে বলল। তুমি এখনই তাদের কোনো প্রস্তাব গ্রহণ করো না গে। কিন্তু বাবা, অভিজিৎ বলল। আমি বললাম, না। দেবাশিস দৃঢ় গলায় বলল, আমরা প্রথমে ভালো করে তদন্ত করব। এটা হয়তো কোনো জালিয়াতি হতে পারে গি। অভিজিৎ মুখ খারাপ করে বসে রইল। সেদিন বিকেলে আমাদের ঘরের বেল বাজল। আমি দরজা খুললাম। একজন স্যুটপরা ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। মালতী সেন? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি অবাক হয়ে বললাম। আমি ডক অনির্বাণ সেনগুপ্ত, ছায়া রিসার্চ থেকে। আমি কি অভিজিৎ সেনের সাথে কথা বলতে পারি? আমি তাকে ভেতরে আসতে বললাম। দেবাশিস তার সাথে হাত মিলাল। আসুন, বসুন, সে বলল। ডক সেনগুপ্ত বসলেন। তার বয়স 50-এর কাছাকাছি, কিন্তু খুব ফিট দেখাচ্ছিল। তার চোখে একটা বিশেষ তীক্ষ্ণতা ছিল। আমি জানি আপনারা অভিজিতের ব্যাপারে চিন্তিত, তিনি বললেন। তাই আমি নিজেই এসেছি আপনাদের সব কিছু বুঝিয়ে বলতে। ছায়া রিসার্চ কি? দেবাশিস সরাসরি জিজ্ঞেস করল। আমাদের কোম্পানি প্রায় 10 বছর ধরে কাজ করছে, ডক সেনগুপ্ত বললেন। আমরা মূলত ডেটা অ্যানালিসিস, ক্রিপ্টোগ্রাফি আর নতুন টেকনোলজি নিয়ে গবেষণা করি। আমাদের কিছু প্রজেক্ট সরকারি, কিছু ব্যক্তিগত। আপনারা কি অভিজিতের মতো ছেলেদের খোঁজেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তিনি হাসলেন। আমরা প্রতিভাবান তরুণদের খুঁজি। তাদের যারা সমস্যা সমাধানে দক্ষ, যারা নতুনভাবে চিন্তা করতে পারে। অভিজিৎ এমন একজন। সে আমাদের চ্যালেঞ্জে খুব ভালো করেছে। কিন্তু আপনারা কেন এত গোপনীয়তা বজায় রাখেন? দেবাশিস জিজ্ঞেস করল। এইসব রহস্যময় গেম, অদ্ভুত চ্যালেঞ্জ? ডক সেনগুপ্ত একটু হেসে বললেন। আমরা চাই যারা আসলেই আগ্রহী, শুধু তারাই আমাদের খুঁজে পাক। এটা আমাদের বাছাই প্রক্রিয়ার একটা অংশ। তাছাড়া রহস্য আর অ্যাডভেঞ্চার ছাড়া জীবন কতটা বিরক্তিকর হয়ে যেত। আপনি অভিজিৎকে কি অফার করছেন? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। আমরা তাকে একটা ইন্টার্নশিপ অফার করছি, ডক সেনগুপ্ত বললেন। এটা সপ্তাহে কয়েকদিন, তার পড়াশোনার সাথে সংঘর্ষ হবে না। আমরা তার শিক্ষার জন্য সম্পূর্ণ বৃত্তি দেব। এবং যখন সে স্নাতক হবে, তখন আমাদের কোম্পানিতে একটা স্থায়ী পদ পাবে, যদি সে চায়। এটা শুনতে খুব ভালো লাগছে, দেবাশিস একটু সন্দিগ্ধ গলায় বলল। কিন্তু এত সহজে তাকে কেন এত কিছু দিচ্ছেন? আমরা ছায়া রিসার্চে বিশ্বাস করি, প্রতিভাকে পুরস্কৃত করতে হয়, ডক সেনগুপ্ত বললেন। আমরা প্রতি বছর এমন 5 থেকে 10 জন ছাত্রছাত্রীকে বাছাই করি। তাদের কিছু অসাধারণ আছে যা আমাদের দরকার। অভিজিৎ এমনই একজন।
আমি কি যেতে পারি বাবা? অভিজিৎ আশাভরা চোখে জিজ্ঞেস করল। দেবাশিস অস্থির হয়ে উঠল। আমাদের আরও কিছু সময় লাগবে সিদ্ধান্ত নিতে গু। অবশ্যই, ডক সেনগুপ্ত বললেন। আপনারা সব তথ্য যাচাই করুন। আমাদের ওয়েবসাইট দেখুন, আমাদের অফিসে আসুন। আমাদের সম্পর্কে সব কিছু জানুন। এটা একটা বড় সিদ্ধান্ত। আমি চাই আপনারা সন্তুষ্ট হন গু। তিনি উঠে দাঁড়ালেন। আমার কার্ডে আমার সব তথ্য আছে। দয়া করে যোগাযোগ করবেন। আমি অপেক্ষা করব গু। তিনি চলে যাওয়ার পরে আমরা পরিবারের সবাই একটা মিটিং করলাম। সুপ্রিয়াও ছিল। আমরা সবাই কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। এটা আমার জীবনের সুযোগ বাবা, অভিজিৎ শেষ পর্যন্ত বলল। আমি সবসময় এরকম কিছু করতে চেয়েছি আমি জানি, দেবাশিস বলল। কিন্তু এটা খুব অদ্ভুত মনে হচ্ছে। এত সহজে 2 লাখ টাকা, স্কলারশিপ, চাকরি, এটা বিশ্বাস করা কঠিন গু। দাদা খুব স্মার্ট, সুপ্রিয়া বলল। সে যা কিছু করে সবই ভালো করে। তাই ওরা ওকে চাই। দেবাশিস হাসল। হ্যাঁ, তোমার দাদা খুব বুদ্ধিমান। কিন্তু আমাদের সাবধান হতে হবে আমি একটা প্ল্যান করেছি, আমি বললাম। চলো আমরা সবাই মিলে ছায়া রিসার্চের অফিসে যাই। আমরা নিজেরা সবকিছু দেখব দেবাশিস মাথা নাড়ল। হ্যাঁ, এটাই সঠিক হবে গু। পরের দিন আমরা ছায়া রিসার্চের অফিসে গেলাম। এটা ছিল শহরের একটা হাইটেক বিল্ডিংয়ে। আমরা রিসেপশনে গেলাম, যেখানে একজন মহিলা বসেছিলেন। আমরা ডক সেনগুপ্তের সাথে দেখা করতে এসেছি, আমি বললাম। অবশ্যই, তিনি হাসলেন। আপনারা নিশ্চয়ই অভিজিৎ সেনের পরিবার? ডক সেনগুপ্ত আপনাদের অপেক্ষা করছেন গু। আমরা লিফটে করে 10 তলায় উঠলাম। সেখানে ডক সেনগুপ্ত আমাদের অভ্যর্থনা জানালেন। আসুন, আমি আপনাদের সবকিছু দেখাচ্ছি গু। তিনি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে অফিস দেখালেন। সেখানে অনেক কম্পিউটার, ল্যাব এবং গবেষণাগার ছিল। কর্মচারীরা সবাই ব্যস্ত ছিল তাদের কাজে। কিছু লোক আমাদের দিকে তাকিয়ে হাসল। আমাদের একটা কাচের ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে একটা বিশাল টেবিল ছিল। এটা আমাদের কনফারেন্স রুম, ডক সেনগুপ্ত বললেন। এখানে আমরা আমাদের নতুন প্রজেক্টস নিয়ে আলোচনা করি গিয়ে। আপনারা কি ধরনের প্রজেক্ট করেন? দেবাশিস জিজ্ঞেস করল। অনেক ধরনের, ডক সেনগুপ্ত বললেন। কিছু সরকারি, কিছু ব্যক্তিগত। আমরা নতুন টেকনোলজি, ডেটা সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসব নিয়ে কাজ করি। আমাদের কিছু প্রজেক্ট গোপনীয়, তাই আমি বিস্তারিত বলতে পারব না। কিন্তু অভিজিৎ যদি আমাদের সাথে যোগ দেয়, সে এই সব প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবে গু। আমাদের ছেলে কি নিরাপদে থাকবে? আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই, ডক সেনগুপ্ত আশ্বস্ত করলেন। আমাদের এখানে সব নিরাপত্তা ব্যবস্থা আছে। এবং অভিজিৎ শুধু প্রশিক্ষণ এবং গবেষণা করবে, কোনো বিপজ্জনক কাজ নয় গি। আমরা আরও কিছুক্ষণ ঘুরলাম। অফিসের সবাই খুব বন্ধুত্বপূর্ণ ছিল। আমাদের চা, কফি এবং মিষ্টির ব্যবস্থা করা হল। ডক সেনগুপ্ত আমাদের সব প্রশ্নের উত্তর দিলেন। আপনার কি এখনও কোনো সন্দেহ আছে? তিনি শেষে দেবাশিসকে জিজ্ঞেস করলেন। দেবাশিস একটু ভেবে বলল, না, এখন আর নেই। আমি দেখছি এটা একটা ভালো সুযোগ তাহলে অভিজিৎ, তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও? ডক সেনগুপ্ত জিজ্ঞেস করলেন। হ্যাঁ স্যার, অভিজিৎ উৎসাহিত হয়ে বলল। বেশ, ডক সেনগুপ্ত হাসলেন। তুমি আগামী সোমবার থেকে শুরু করতে পারো। সপ্তাহে 3 দিন, কলেজের পর। আমরা তোমার জন্য একটা প্রশিক্ষণ কর্মসূচি তৈরি করেছি আমরা সবাই খুশি হয়ে বাড়ি ফিরলাম। অভিজিৎ এত উত্তেজিত ছিল যে সে সারা রাত ঘুমাতে পারল না। সে ছায়া রিসার্চের ওয়েবসাইট ঘাঁটতে লাগল, তাদের কাজ সম্পর্কে আরও জানার জন্য। সোমবার এলো। অভিজিৎ তার কলেজ থেকে সোজা ছায়া রিসার্চে গেল। আমি একটু চিন্তিত ছিলাম, কিন্তু সে আমাকে মেসেজ করে জানিয়েছিল যে সে ঠিক আছে এবং সব কিছু দারুণ যাচ্ছে। সে রাতে সে উত্তেজিত হয়ে বাড়ি ফিরল। মা, বাবা, তোমরা বিশ্বাস করতে পারবে না আমি আজ কি দেখেছি। ওরা এমন সব প্রজেক্ট করছে যা আমি কল্পনাও করতে পারি না। আমি একটা টিমে আছি যারা একটা নতুন এআই সিস্টেম নিয়ে কাজ করছে। এটা মানুষের চিন্তাধারা বুঝতে পারে। সে আমাদের তার কাজের বিবরণ দিল। আমরা মনোযোগ দিয়ে শুনলাম। দেবাশিস খুশি মনে বলল, এটা শুনে ভালো লাগল যে তোমার ভালো লাগছে গি। হ্যাঁ বাবা, অভিজিৎ বলল। আমি আসলেই এটা পছন্দ করছি এরপর থেকে অভিজিৎ নিয়মিত ছায়া রিসার্চে যেতে লাগল। সে প্রতিদিন নতুন